এই যে উপর থেকে যারা পানি আসবে অভিযানের তাদেরকে নিচের লোকের সঙ্গে কথা বলতে হবে, এইসব কনভেনশনে ভারত সাইন করে নেই এবং ভারত এগুলো তো মানতেও রাজি না। এবং পরবর্তীকালে যে কনভেনশন সাইনও করে থাকে, আমি জানি যে করে নেই আমার জানা মতে, তাহলেও কিন্তু আপনি মিলিটারি ফোর্স দিয়ে ভারতকে পানি দিতে বাধ্য করতে পারবেন, এরকম পরিবেশ বাংলাদেশ সৃষ্টি করতে পারবে, এই ধরনের ধারণা করা ঠিক না। আমি শুধু একটা কথাই বললাম। আর এমনি যে কোনো ব্যাপারে একটা হঠাৎ করে একটা ইমার্জেন্সি, আমি তো কমার্স মিনিস্টার ছিলাম দীর্ঘদিন, একটা হঠাৎ করে একটা জিনিসের ইমার্জেন্সি আমার দরকার হচ্ছে, ভারত ছাড়া কেউ এত তাড়াতাড়ি এইভাবে আমাদের ইমার্জেন্সি মিট করতে পারবে না। যেমন ধর হঠাৎ করে যে ডিজেলের হলো, কিছুটা ডিজেল সামান্যই ভারত দিয়েছে, কিন্তু চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। কাঁচামরিচের দরকার দিচ্ছে, চালের দরকার দিচ্ছে, চিনি দরকার, হঠাৎ করে যদি দরকার হয় আমরা বললেই সঙ্গে সঙ্গে, এবং এত তাড়াতাড়ি এত সুলভ মূল্যে এবং ইয়েতে অন্য পৃথিবীর কোনো দেশ থেকে এটা পাওয়া যাবে না। তো মানুষের জীবন মরণের সঙ্গে ভারতের সঙ্গে সুসম্পর্কটা একটা অত্যন্ত জরুরি জিনিস। এটাকে নিয়ে যারা জেদাজেদি করছেন, আমি জানি না তারা কিসের দেশপ্রেমিক। দেশপ্রেমিক মানে দেশের জনগণের ভালো করা। দেশের জনগণ কিন্তু অন্য কিছু বুঝে না। আমরা অনেক সময় অনেক কিছু বলে থাকি যে আমরা এই কি বলে সোশ্যালিজম ভালো করবে, ক্যাপিটালিজম, আবার কি কমিউনিজম ভালো করবে, আবার কেউ কেউ আর এক সিস্টেমের কথা বলছেন, গণতন্ত্র ভালো করবে। আসলে মানুষে এগুলো বুঝে না। মানুষে কিন্তু একটা জিনিসই বুঝে যে আমি সুন্দর ভালোভাবে থাকতে চাই, সুশাসন চাই, আইনের শাসন এবং একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ চাই। এটা কোন সিস্টেমে আপনি আমাকে দিবেন সেটা আপনারা ঠিক করেন, কিন্তু আমার দরকার হলো এটা। আমার তো মনে হয় যে ওনাকে একেবারে জোর করে কেউ আটকে না রাখলে উনি ফিরবেনই, কেউ পারমিশনের জন্য উনি পাত্তা দিবেন আমি মনে করি না। আর এটা আমি একটা জিনিস, সেটা সাধারণ যারা ওনার বিরুদ্ধে কথা বলেন তারা কি বলেন জানি না। আমি আজকেও সকালে একজন কমন লোকের সঙ্গে কথা বললাম, আমি আশ্চর্য হয়ে গেছি। মানে এরা বলছে স্যার সবাই আমরা বসে আছি, শেখ হাসিনা কখন আসে। আমি তো তাহলে গিয়ে গেলাম, শেখ হাসিনা আসলে তোমরা কি হবে? বলে না স্যার, উনি আসলে একটা কিছু হবে। মানুষের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে যে ওনার সময় যাচ্ছিলাম স্যার, খেয়ে পরে বেঁচেছিলাম, এখন আমরা ওরকমই চাই, এর চেয়ে খারাপ আর চাই না। এখন তো ব্যবসায়ীরা তো মানে কাঁদছে এখন, মানে আমি কি বলবো, এবং সামনে আরো খারাপ হবে। বাংলাদেশে শেখ হাসিনার পুরো শাসনামল জুড়ে ভারত ভীষণভাবে বাংলাদেশের রাজনীতি, নির্বাচন এই সব কিছুকে নিয়ন্ত্রণ করত। এই অভিযোগের কেন্দ্রে যেমন ক্ষমতাসীন আওয়ামী লীগকে রাখা হয়, তেমনি সেই সময়টায় বিরোধী দলে থাকা এবং সরকারের বিভিন্ন মন্ত্রী পদেও থাকা প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকেও এই ভারতপন্থী রাজনীতির অভিযোগের একেবারে কেন্দ্রে রাখা হয়। সেটাই কি কারণ যখন 2024-এর জুলাই আগস্ট মাসে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটলো এবং তারপর থেকে ইউনূস সরকার এবং এখন তারেক রহমান সরকারের আমলে দেখা যাচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কটা কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। সে সময়ে ভারতপন্থী হিসেবে পরিচিত ওই জাতীয় পার্টি এখনো কোণঠাসা হয়ে আছে বাংলাদেশের রাজনীতিতে, এবং সে কারণেই কি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমেও নিষেধাজ্ঞা বহাল রাখা যাচ্ছে? মানে বাংলাদেশের রাজনীতি কি শেষ পর্যন্ত সত্যি 2024-এর জুলাই আগস্টের পরে ভারতের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে যেতে পেরেছে? এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জিএম কাদের, আপনাকে স্বাগত জানাই। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, মানে বাংলাদেশের রাজনীতি আর নির্বাচন যে ভারত নিয়ন্ত্রণ করছে সেটা একেবারে প্রকাশ্য আলোচনায় বা অভিযোগের কেন্দ্রে প্রথম এলো আপনার নিশ্চিতভাবে মনে থাকবে 2013 সালে 14 নির্বাচনের আগে, যখন ভারত তার পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে পাঠালো বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করতে, এবং এরশাদ সাহেবের সঙ্গে তার একটা বৈঠক হলো, এবং সেই বৈঠক শেষে এরশাদ সাহেব বেরিয়ে সাংবাদিকদের বললেন যে সুজাতা সিং বলেছেন যাতে জাতীয় পার্টি নিশ্চিতভাবেই 2014 নির্বাচনটাতে অংশ নেয়, বিএনপি জামাত অংশ না নিলেও, কারণ তিনি এরশাদ সাহেবকে বললেন ভারত আশঙ্কা করে আওয়ামী লীগ আবার নির্বাচিত না হলে জামায়াতে ইসলামী ক্ষমতার কেন্দ্রে চলে আসবে, দেশে উগ্রপন্থার বিকাশ ঘটবে। সে সময় জামাতে ইসলামী এই মন্তব্যের প্রতিবাদও জানিয়েছিল। ওটাই কি পরিস্থিতিটাকে এমন জায়গায় আনলো যে শেখ হাসিনার 1.5 দশকের শাসনের অবসানের পর এখন ভারতের সঙ্গে এমনকি ন্যূনতম সম্পর্কটুকু রাখতেও বিএনপি সরকার রাজি হচ্ছে না, আর আপনারা রাজনৈতিকভাবে একেবারেই কোণঠাসা হয়ে পড়েছেন? আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে বিভিন্নভাবে, অন্যায়ভাবে। আর এই কথাটা স্পষ্টভাবে বুঝতে হবে, কতগুলো হলো বাস্তবতা।
যেমন আমরা আমাদের প্রতিবেশী চয়েস করতে পারবো না, প্রতিবেশী আমাদের যেটা আছে সেটার সঙ্গে আমাদের বসবাস করতে হবে, এটা একটা বাস্তব সত্য। এবং আমাদের প্রতিবেশী যে কোনো ভাবেই হোক, ভারত একটা উপমহাদেশ, এটা তো ঠিক দেশও নয়। সেখানে একেবারে মানে পাহাড় আছে, পর্বত আছে, জঙ্গল আছে, মরুভূমি আছে, শস্য ল্যান্ড আছে, নদী আছে, সাগর আছে, সবই আছে। সেই অবস্থায় একটা বড় দেশ এবং তাদের বিশাল সম্পদশালী দেশ, তাদের যে লোক সংখ্যা প্রচুর এবং তারা যথেষ্ট দক্ষ লোক, এবং খুবই বেশি তারা দেশপ্রেমিক আমি দেখেছি। এবং এই ভারতে একটা ঐতিহ্য আছে সাংস্কৃতিক এবং তাদের সবকিছু দিক দিয়ে ঐতিহাসিক ভাবে আমাদের সঙ্গে নানানভাবে তাদের মিলও আছে। এখন এই প্রতিবেশীর সঙ্গে আমাদেরকে সহ অবস্থান করতে হবে যে কোনো ভাবে হোক। তার মানে যে আমাদেরকে যাত্রা চাপিয়ে দেবো সেই হিসেবেই চলতে হবে, এটা কিন্তু আমরা কোনো সময় গ্রহণ করিনি আমরা। এবং সেইভাবে আমরা দেশের স্বার্থ রক্ষা করে তারপরে সম্পর্ক রাখা, এটাই এরশাদ সাহেব সবসময় করেছেন, আমরাও সবসময় করে এসেছি। কাজে যে কথাটা বলা হয়েছে যে ভারত সবসময় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, ভারত একটা জিনিস সম্পর্কে ভারত, আমি যেটা বুঝেছি, যেটা সম্পর্কে সবসময় তারা খুব শঙ্কিত থাকে, সেটা হলো মানে নোবডি ওয়ান্টস এ বেগার ইন দেয়ার ব্যাকইয়ার্ড। যেটা ভারতের ইংরেজ বাংলাতে বলা যায় যে বাংলাদেশ একটা বেগার হয়ে থাকুক এবং আমার ব্যাকইয়ার্ডে বসবাস করুক, এটা ভারতের জন্য একটু অস্বস্তিকর। এবং ভারত এটাতে আরেকটা নিরাপত্তার ঝুঁকি মনে করে, কারণ ভারতের বাংলাদেশের স্ট্র্যাটেজিক লোকেশনটা এমন একটা জায়গায় যেখানে ভারতের পেটের মধ্যে এবং দুপাশকে ডিভিশন করে দেওয়া, চিকেন নেক ছাড়া একটা বেশ সেন্সিটিভ অঞ্চল, যেটা নিয়ে ভারতের সঙ্গে চায়নার একটা মতবিরোধ আছে নানান কিছু নিয়ে, সে তার ব্যাপারে মালিকানা অনেক সময় দাবি করে চায় না। এইসব এলাকার যাওয়া আসার ব্যাপারে যে বাংলাদেশ একটা মধ্যখানে একটা অন্য দেশ, তাদের জন্য একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। সেসব কারণে তারা দেশের নিরাপত্তার খাতিরে তারা বাংলাদেশে এমন কোনো সরকার চায় না যারা এসে এই ভূমিটাকে, তাদের এই স্ট্র্যাটেজিক লোকেশন থেকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তারা কোনো না কোনো ভাবে এখানে ঘাঁটি কেটে বসে। এবং সেটা বিভিন্ন সময় হয়েছে, পাকিস্তান আমল হয়েছে, পরবর্তীকালে অনেক সময় হয়েছে যে এখানে উলফাদের ঘাঁটি হয়েছে, এখানে অন্যান্য সন্ত্রাসী সংগঠন এসছে এবং ভারতের বিরুদ্ধে কাজ করেছে। এবং সরকারগুলিকে এই বিষয়টা ভারতের জন্য বড় একটা হেডেক ছিল, যে আমরা যদি এরকম একটা সবসময় সরকার থাকে যারা এসবকে আর একটা মানে আমাদের এই ল্যান্ডটাকে ব্যবহার করে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে, তাহলে তার জন্য আমাদেরকে একটা সবসময় আগাম একটা সতর্কতা নিতে হবে, প্রচুর অর্থ ব্যয় করতে হয় এগুলো বর্ডার টর্ডারের জন্য। আর একটা জিনিস তারা সবসময় ভয় করে বাংলাদেশের ব্যাপারে, যেটা পুয়ার কান্ট্রি, এটাকে এখন পর্যন্ত অত্যন্ত দরিদ্রতম অবস্থায় আছে এবং এটার মধ্যে বেশিরভাগ মুসলমান, মানে মেজরিটি 70-80% আগে ছিল, এখন প্রায় 90% মুসলিম পপুলেশন এবং হাই পপুলেশন এবং আনএমপ্লয়েড, পুয়ার। এসব জায়গায় ভারতের ধারণা এবং অনেক দেশেরই ধারণা, এখন আমেরিকানরাও মনে করে যে পুয়ার মুসলিম কান্ট্রিজ যে কোনো ভাবেই হোক জঙ্গিবাদের সঙ্গে জড়িত হয়েছে, আল কায়দা নানান ধরনের এইসব নেটওয়ার্কের তাদের মধ্যে তাদের সঙ্গে জড়িত হয় এবং তারা বড় ধরনের ধর্মীয় ভাবে উদ্বুদ্ধ হতে, তারা তাদের ধারণায় যেটা হয়ে তারা জিহাদ টিহাদ ইত্যাদির নামে সুইসাইড বোম্বার অনেক কিছু অনেক দেশে সৃষ্টি করতে পারে। এবং ভারত এটার জন্য ভয় করে যে এখানে একটা হলো এমন কোনো শক্তি এসে এই ল্যান্ডটাকে ব্যবহার করে আমাদের সমস্যার সৃষ্টি না করে নিরাপত্তার। আর 2 নম্বর, এটা যদি পুয়ার থাকে এবং প্রিডমিনেন্ট মুসলিম কান্ট্রি হিসেবে এখানে জঙ্গিবাদের উত্থান হলে সেটাও তাদের জন্য একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে যে কোনো সময়। জঙ্গিবাদ আসলে সুইসাইড বোম্বার বিভিন্ন জায়গায় গেলে, এবং এগুলো বিভিন্ন সময় তাদের এটা উৎকণ্ঠার কারণও দেখা গেছে। অনেক সময় এটা নিয়ে ভারত সুস্পষ্টভাবে বলেছে এখানে ঘাঁটি আছে, এখানে এটা করা হচ্ছে, এবং বিভিন্নভাবে সরকারের সঙ্গে তারা জ্ঞান দরবার করে এগুলো থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেছে। তো এই একটা কনসার্নের থেকে ভারত অনেক সময় চায় যে তাদের বাংলাদেশের রাজনীতি, তাদের কোনো এটাতে খুব বড় কিছু স্টেক নেই এক্সেপ্টিং দেয়ার এই সিকিউরিটি থ্রেট। এবং তারা এখানে বরং আর একটা জিনিস আমরা যেটা খেয়াল করেছি, যে ভারতপন্থীর জন্য না, প্র্যাকটিক্যালি দেখি যেটা খেয়াল করেছি, ভারত আমাদের দেশকে মানে সম্পদশালী করা, সমৃদ্ধশালী করতে পারলে ওরা খুশি হয়, যে এই দেশটা তখন আর বেগার থাকবে না, আমাদের কেউ চিন্তা করতে হবে না, এইটা ব্যবহার করে কেউ আমাদের এখানে আসতে, আমাদের নিরাপত্তার ঝুঁকি হবে না, অথবা এরা নিজেরাই জঙ্গি হয়ে আমাদের উপরে একটা জঙ্গি সুইসাইড অ্যাটাক বিভিন্ন সময় আমাদের রাজনীতি, পারিবারিক সামাজিক সমস্যার সৃষ্টি করতে পারে। এসব কারণে ভারতীয় জনগণের একটা কনসার্ন এই বাংলাদেশ সম্পর্কে আছে, এবং সেটাকে তারা চায় যে এরকম ভাবে থাকলে আমরা খুশি, এটুক তারা
দেখতে চায়। এখন আমাদের কিন্তু এটাকে বাইরে এসে, ওদের সব কনসার্নকে বাইরে ফেলে এসে আমরা ওদের সঙ্গে একেবারে চোখে চোখ তুলে তাইয়ে ওদের সঙ্গে পাঞ্জা লড়তে যাব, এটা কিন্তু একটা বাস্তবসম্মত কথা নয়। এবং যে কোনো ভাবে হোক আমরা যতটা ভারতের উপর নির্ভরশীল, ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে আমাদের যে একেবারে ইকোনমিক প্রসপ্যারিটি, যে কোনো ভাবে যদি ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকে, চিকিৎসা বিষয়ে লেখাপড়া সব ব্যাপারে আমরা কিন্তু লাভবান হই। তারা আমাদের সঙ্গে ব্যবসার পয়েন্টটা তাদের জন্য খুব বড় জিনিস নয়। এখানে হয়তো তারা যদি ব্যবসা হয়, কিছু ব্যবসা লুজ করবে, সেটা তারা অন্যান্য সব জায়গায় গিয়ে সেটা ম্যানেজ করতে পারে। আমরা কিন্তু যদি লুজ করি, সেখানে আমাদের কিন্তু ম্যানেজ করার তেমন কিছু থাকে না। যে ভারতের সঙ্গে এবং তাদের সমৃদ্ধির সঙ্গে আমরা একসঙ্গে তাল মিলিয়ে যদি সমৃদ্ধিশালী হতে চাই, সেটা ভারতের জন্য লাভজনক, আমাদের জন্য লাভজনক, উইন উইন সিচুয়েশন। এবং ভারত এটা চায়। কাজে এতটুক পর্যন্ত এই বাস্তবতাকে স্বীকার করে নিয়ে ভারতের সঙ্গে রিলেশনশিপ করলে আমরা মনে করি যে ভালো হবে। এই ডিকটেশনটা আমরা যে সবসময় জাতীয় পার্টি যে সবসময় মেনে নিয়েছে বা আওয়ামী লীগ যে সবসময় মেনে নিয়েছে সেটাও নয়। এটাকে অনেক সময় বাড়িয়ে দেখানো হয়েছে, একেবারে নতজানু দেখানো হয়েছে। এরশাদ সাহেব কিন্তু যথেষ্ট পরিমাণে তাকে এইরকম বলা হয়েছিল এবং উনি কিন্তু প্রকাশটা উনি করেছিলেন যে তারা চাচ্ছে, কিন্তু আমরা মনে করি, উনি বলেছিলেন মনে করি সব দল না আসলে এই নির্বাচনটা দেশের জন্য ভালো হবে না এবং এটা আমরা এইভাবে করতে চাই না। এবং উনি উনি কিন্তু পরিষ্কারভাবে এটা বলেছেন, উনি বলেছেন, অন্য কেউ বলেনি। এবং বলেছেন যে আমরা এটাতে যাব না, যদি সব দল না আসে আমরা যাব না। তো সেখানে আমি কিন্তু সেই এখানে যদি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, কিন্তু শেষ পর্যন্ত এরশাদ সাহেবকে যেতে হলো, এরশাদ সাহেবের দল গেল, এরশাদ সাহেবকে রীতিমতো হাসপাতালে তুলে নিয়ে যাওয়া হলো, মানে সিএমএইচ এ তাকে অসুস্থ বানিয়ে তুলে নিয়ে যাওয়া হলো। এবং আপনারা নির্বাচনে অংশ নিলেন, রওশন এরশাদ জি আপনি, এবং আপনাদেরকে মনে করা হলো যে আপনারা আসলে তখন ভারতের কথায় চলে ওই নির্বাচনটায় অংশ নিলেন। তো ভারত যদি তার ডিকটেশনটাকে বাস্তব করতে 2013-14 সালে এ ধরনের ভূমিকা রেখে থাকে, সেটাই এখন কারণ কিনা যে এখন যারা ক্ষমতায় এসেছেন, যাদেরকে এতদিন ধরে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, মানে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হয় নাই, জামায়াতে ইসলামী ক্ষমতার কেন্দ্রে চলে আসবে বলে ভারত যখন এ ধরনের নানা রকম গুটি চেলেছে বলে নানা রকম মানে বিশ্লেষণে মেলানো যায়, তখন শেষ পর্যন্ত তারা যখন ক্ষমতায় এসেছে, তারা আর ভারতের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে রাজি না। এবং আপনারাও একেবারে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন। মানে এটাই হওয়ার কথা ছিল, মানে এক রকমের ভারতেরও বাংলাদেশের রাজনীতিতে পতন ঘটেছে কিনা 2024-এর জুলাই আগস্টের পরে। আর কোথায় গেল, মানে ভারতের এত ইনফ্লুয়েন্স, ভারতই 2014 নির্বাচন করিয়ে দিচ্ছে, 2018 নির্বাচন করিয়ে দিচ্ছে, 2024-এর নির্বাচনের আগে আপনি সফর করে এলেন, ভারত থেকে এসে বললেন যে ভারত একটা শান্তিপূর্ণ নির্বাচন চায়। হ্যাঁ, কি কথা হয়েছে পূর্ণাঙ্গ ভাবে বলা যাবে না। মানে কোথায় গেল ভারতের সেই এত ইনফ্লুয়েন্স? ভারতও তার মানে একেবারে বসে পড়েছে বাংলাদেশে, কি বলেন? তুমি প্রথমে একটা ভুল করেছো, সেটা হলো ওই নির্বাচনের সময় কিন্তু সরকার ছিল একটা মহাজোট সরকার, এবং মহাজোটের সরকারের আমি একমাত্র মন্ত্রী ছিলাম, জাতীয় পার্টিকে রিপ্রেজেন্ট করেছিলাম। এবং সেই নির্বাচনে কিন্তু আমি অংশগ্রহণ করিনি। আমাদের দলের আমার সঙ্গে প্রায় 270-এর মতো ক্যান্ডিডেট, 300 ক্যান্ডিডেট আমরা দিয়েছিলাম মনে হয়, নাকি 299টা মতো দিয়েছিলাম। তার মধ্যে থেকে সবাই প্রায় উইথড্র করেছিলেন, আমরা 277 জন আমি সহ উইথড্র করেছিলাম। এবং এরশাদ সাহেব কিন্তু তখন করতে চাননি, উনি বলেছিলেন যে আমি করবো না তা নয়, তবে সব দলকে আনতে হবে। এবং উনি একটা প্রস্তাব দিয়েছিলেন যে লাস্ট যেদিনকে শিডিউল শেষ হয়ে গেল, বলে শিডিউলটাকে আর একটু পিছিয়ে দেন, 1 সপ্তাহ বা 10-12 দিন সময় দিয়ে ওদেরকে আবার বলুন। এবং ওনাদেরকে উনিও আহ্বান করেছিলেন যে আপনারাও আসুন, সবাই মিলে আমরা একটা নির্বাচন করি। তখন শেখ হাসিনা যেটা আমাদের কথা দিয়েছিলেন যে আমি সব দেশেই নির্বাচন করে সরকারি থেকে, আমরা কেন এক্সেপশন, আমরা কেন এই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারছি না। তো সেই হিসাবে উনি তখন আমাদেরকে বললেন, সবাইকে রিকোয়েস্ট করলেন, এবং এরশাদ সাহেবকে উনি তো রাজি হলেন না, সবাই যদি আসে আমরা করবো বলেছিলেন। ফলে উনি বললেন যে আমি করবো না। যাই হোক, ওনাকে পরে উঠিয়ে নেওয়া হলো এবং জোরপূর্বকই ওনাকে নির্বাচনে করানো হলো এবং কিছু লোককে তৈরি করা হলো। এই যে লোকগুলি পরবর্তীতে সবসময় আমাদের দলের মানে মানে ইন্টারেস্টের বাইরে গিয়ে সরকারি তৎকালীন সময় আওয়ামী লীগের ইন্টারেস্ট সার্ভ করেছে, এবং আওয়ামী লীগ খুব সুন্দরভাবে আমাদের এই ডিভিশনটাকে কাজে লাগিয়ে আমাদের দলটাকে একেবারেই মানে ধ্বংস করার পথে নিয়ে গেছে। তবে আমি আওয়ামী লীগের দোষ দিই না, আওয়ামী লীগ তাদের রাজনীতি করে, তারা আমাদের রাজনীতি করে না। আমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব হলো আমাদের লোকের। তারা যদি গিয়ে নিজেরা বিক্রি হতে রাজি হয়, সেটা তো আওয়ামী লীগের দোষ আমি মনে করি না, আমাদের নিজের দলের মানুষের দোষ। তবে আমরা বৃহৎ অংশ সেই নির্বাচনে অংশগ্রহণ করিনি। তবে এখানে আরেকটা কথা বলা উচিত যে সেখানে সে সময় কিন্তু বিএনপি বা জামাত যদি তখন আসতেন নির্বাচনে, সেই নির্বাচনের ফল, এবং আমরাও থাকতাম, নির্বাচনের ফলাফল যে একেবারে আওয়ামী লীগ
ব্যাপকভাবে জয়লাভ করতো সেটা নাও হতে পারতো। এবং সেখানে কিন্তু শেখ হাসিনা কোনো বাধা দিচ্ছিলেন না, ওনারাই বরং তখন বিএনপি নানানভাবে সন্ত্রাসী করে নানান কিছু ভোট সেন্টার জ্বালিয়ে দিয়ে পথেঘাটে আগুন লাগিয়ে দিয়ে এটাকে ঠেকানোর চেষ্টা করেছেন, পারেননি। আরেকটা কথা এখানে আমার বলা দরকার, পারেননি যে তারা কিন্তু তাদের এই পরাজয়টাকে মেনে নিয়েছিলেন। আর শেখ হাসিনা তো নির্বাচন করছেন, ওনাকে জিততে হবে, জিতার জন্য তারা যা করার আওয়ামী লীগও করেছে, বিএনপিও যা যখন যা দরকার হয়, জামাতও যে সবসময় শেখ ফ্র্যাঙ্ক খুব সুন্দরভাবে নির্বাচন করেছেন, আমি এটা মনে করি না। ব্যক্তিগতভাবে আমার নির্বাচনের অভিজ্ঞতা অন্য যে কোনো লোকের চেয়ে বেশি। তো সেই হিসাবে পরে দেখা গেল যে এই নির্বাচন করে যে নির্বাচিত সরকার হলেন, আমি ছিলাম না সেখানে, আমি তো শেষ পর্যন্ত দলের থেকে আমাকে মানে নানানভাবে আমি হেনস্থা হয়েছিলাম, বিভিন্নভাবে আমার উপর অত্যাচার করা হয়েছে। কিন্তু আমি ওই নির্বাচনের পরবর্তীকালে কিন্তু আমাকে 2014 সালে আমাকে আবার টেকনোক্র্যাট মিনিস্টার হওয়ার জন্য অফার দেওয়া হয়েছিল এই হাসিনা সরকারের সেই সময়কার, আমি কিন্তু সেখানেও গ্রহণ করিনি। তো কাজেই এগুলোর সময় জাতীয় পার্টির বেশিরভাগ লোক এই নির্বাচনটাকে বর্জন করেছিল, কিন্তু বিএনপি এবং তাদের সহযোগী তারা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ না করলেও এই নির্বাচনের পরে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছিল এই সরকারের আমলে এবং এই নির্বাচন কমিশনের আন্ডারে সবগুলোতে তারা অংশগ্রহণ করেছে। এবং পরবর্তীতে গিয়ে 2018 সালে কিন্তু গিয়ে আবার তারা সর্বাত্মকভাবে ওই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখন এখানে ভারতের আমি দোষ বা গুণের কথা বলি না, ভারত তার ইন্টারেস্ট মনে করেছিলেন যে এই ধরনের একটা নির্বাচন হলে এবং যে কোনো ভাবে হোক তাদের জন্য এমন কোনো দল যা না আসে যারা তাদের স্বার্থের বিপক্ষে বা তাদের সিকিউরিটির স্বার্থের বিপক্ষে কাজ করবে। আমি সিকিউরিটি কথা বলতে চাচ্ছি, ব্যবসায়িক স্বার্থ নিয়ে ভারত খুব বেশি জড়িত নয়। সেখানে তারা বলেছেন এবং পরবর্তীকালে যারা এখন বাহাদুরি করছেন তারাও কিন্তু নির্বাচনটায় না অংশগ্রহণ করলে পরবর্তী নির্বাচনের ফলশ্রুতিতে যেগুলো সবগুলোতে অংশগ্রহণ করেছেন এবং 2018 সাল পর্যন্ত তারা এই সরকার এবং এই ধরনের সিস্টেমকে অ্যাকসেপ্ট করে নির্বাচন করেছেন। কাজে এককভাবে দোষ দেওয়া বা একেবারে সবকিছুতেই জাতীয় পার্টি গেল এবং ভারত তাদেরকে সবকিছু করালো, ভারতের কারণে হলো, সেটা নয়। আর ভারত যেটা পরবর্তীকালে ইন্ডিয়ানরাও অন্যান্য দলও বুঝতে পেরেছেন যে ভারতের সঙ্গে একটা সহজ সম্পর্ক ছাড়া সামনের দিকে রাজনীতিতে তাদের অসুবিধা হতে পারে, কারণ ভারত একটা বড় দেশ এবং যে কোনো ভাবেই হোক তারা তাদের স্বার্থ দেখবে। আমেরিকা যেমন তাদের স্বার্থ দেখছে, সব দেশ নিজের স্বার্থ দেখে, সেখানে তো আমেরিকাও যেগুলো চাপিয়ে দিচ্ছে আমাদের উপর সেটাও তো এক ধরনের কি বলবো আধিপত্যবাদে বলা যায় যে ভারতের আমাকে যেটা সবচেয়ে বড় ভয় ছিল যে জামায়াতে ইসলামী ক্ষমতার কেন্দ্রে চলে আসবে, সেটা যেমন এসেছে প্রধান বিরোধী দল হিসেবে এসেছে, তেমনি মানে একরকমের তো এই যে বিএনপি সরকারের সঙ্গেও যাদের উপরে খুবই আশাবাদ ছিল, যে কারণে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এস জয়শঙ্কর এলেন, প্রধানমন্ত্রী মোদী বারবার চিঠি লিখছিলেন, ফোন করছিলেন তারেক রহমানকে, এমনকি তারেক রহমান দেশে ফেরার সময়ও ভারতের সমর্থন বিরাটভাবে কাজ করেছে, সেটা শোনা যাচ্ছিল, ধারণা করা যাচ্ছিল খুবই গুরুত্বপূর্ণ সূত্রে এই আলোচনার কথা উঠে আসছিল, কারণ জামায়াতে ইসলামীকে কিছুতেই ভারত চায় না। কিন্তু এখন তো তারেক রহমানের সঙ্গেও বিএনপি খাতির করতে পারছে না, মানে একেবারে যে জায়গায় নিয়ে গেছে বিএনপি সরকার এখন ব্যাপারটাকে, শেখ হাসিনাকে ফেরত না দিলে তারেক রহমানের সফর হবে না। মানে মনে হচ্ছে যে মুখ দেখা দেখি বন্ধ করতে চায় তারেক রহমান সরকার। তো ভারত সরকার কি তাহলে তো একটা বড় ধরনের বেকায়দায় পড়েছে। এমন বেকায়দায় পড়লো কি করে ভারত সরকার? মানে ওই 2013-14 সময়কার বাড়াবাড়ির ফল? ভারত সরকার কখনই বেকায়দায় পড়বে না, এটা কতগুলো জিনিস আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। ভারত অনেক বড় একটা শক্তিশালী দেশ, তাদের মিলিটারি পাওয়ার বিরাট, তাদের যেটা বললাম আর কি, তাদের সব পাওয়ারই আমাদের চেয়ে অনেক বড়। তারা বিপদে পড়বে না, তাদের সব ধরনের অপশনস থাকে, একটা অপশন না হলে আরেকটা অপশনস তারা ইউজ করবে। সেখানে আমরা কিসের উপর দাঁড়িয়ে এই শক্তিকে চ্যালেঞ্জ করছি সেটা নিয়ে আমি একটু সন্দিহান। মানে আমাদের নিজে, এই জন্য আমি বারংবার কিন্তু বর্তমান সরকারকে বলেছিলাম যে ওনাদের সঙ্গে কথাবার্তা বলেন, আমরা অনেক ক্ষেত্রেই বাধা আছি, যেটা আমি ইচ্ছা করলেও পারবো না। আমার পরিষ্কার কথা, একটা স্টেট একটা কথা যে আমাদের এই যে মানে গঙ্গা চুক্তি বা যেটাই বলেন পদ্মা পানি আসা, আবার তিস্তা চুক্তি বা এইরকম যে অভিন্ন নদীগুলি সবগুলি প্রায় ভারতের কন্ট্রোলে। এখন ভারত এর পানি নিতে গেলে আমাদেরকে তাদের সঙ্গে একটা এগ্রিমেন্ট করতেই হবে। পানিটা হলো আমাদের জীবন বাঁচানোর জন্য জাতীয় একটা মানে বাংলাদেশকে বেঁচে থাকার জন্য যে পানি দরকার, সুস্বাদু পানি, যেটা আমাদের এগ্রিকালচার দরকার, আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের ফার্টাইল ল্যান্ড, এবং সেখানে আরো অনেক জীবনযাত্রা পানি
না হলে তো বাংলাদেশ মরুভূমি হয়ে যাবে। তো সেইখানে বাংলাদেশের কিন্তু ভারতের উপর ডিপেন্ড করতে হবে। আপনি যতই বাহাদুরি দেখেন, আমি একটা সিম্পল একটা কথাই খালি বললাম যে পানিটা কিন্তু ওরা যদি না দিতে চায়, কথার কথা বলছি, আপনাকে যদি এগ্রিমেন্ট না সই করতে চায়, আপনি পৃথিবীর যে কোনো শক্তিকে দিয়ে চাপ দিলেও ভারতকে এটা করাতে পারবেন না। কেননা ওরা যে কনভেনশন, আমি যতটুকু জানি, যেহেতু আমি ডিল করেছিলাম, যে এই যে উপর থেকে যারা পানি আসবে অভিযানের, তাদেরকে নিচের লোকের সঙ্গে কথা বলতে হবে, এইসব কনভেনশনে ভারত সাইন করে নেই এবং ভারত এগুলোতে মানতেও রাজি না। এবং পরবর্তীকালে যে কনভেনশন সাইনও করে থাকে, আমি জানি যে করে নেই আমার জানা মতে, তাহলেও কিন্তু আপনি মিলিটারি ফোর্স দিয়ে ভারতকে পানি দিতে বাধ্য করতে পারবেন, এরকম পরিবেশ বাংলাদেশ সৃষ্টি করতে পারবে, এই ধরনের ধারণা করা ঠিক না। আমি শুধু একটা কথাই বললাম। আর এমনি যে কোনো ব্যাপারে এই একটা হঠাৎ করে একটা ইমার্জেন্সি, আমি তো কমার্স মিনিস্টার ছিলাম দীর্ঘদিন, একটা হঠাৎ করে একটা জিনিসের ইমার্জেন্সি আমার দরকার হচ্ছে, ভারত ছাড়া কেউ এত তাড়াতাড়ি এইভাবে আমাদের ইমার্জেন্সি মিট করতে পারবে না। যেমন ধর হঠাৎ করে যে ডিজেলের হলো, কিছুটা ডিজেল সামান্যই ভারত দিয়েছে, কিন্তু চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। কাঁচামরিচের দরকার দিচ্ছে, চালের দরকার দিচ্ছে, চিনি দরকার, হঠাৎ করে যদি দরকার হয় আমরা বললেই সঙ্গে সঙ্গে, এবং এত তাড়াতাড়ি এত সুলভ মূল্যে এবং ইয়েতে অন্য পৃথিবীর কোনো দেশ থেকে এটা পাওয়া যাবে না। তো মানুষের জীবন মরণের সঙ্গে ভারতের সঙ্গে সুসম্পর্কটা একটা অত্যন্ত জরুরি জিনিস। এটাকে নিয়ে যারা জেদাজেদি করছেন, আমি জানি না তারা কিসের দেশপ্রেমিক। দেশপ্রেমিক মানে দেশের জনগণের ভালো করা। দেশের জনগণ কিন্তু অন্য কিছু বুঝে না। আমরা অনেক সময় অনেক কিছু বলে থাকি যে আমরা এই কি বলে সোশ্যালিজম ভালো করবে, ক্যাপিটালিজম, আবার কি কমিউনিজম ভালো করবে, আবার কেউ কেউ আর এক সিস্টেমের কথা বলছেন, গণতন্ত্র ভালো করবে। আসলে মানুষে এগুলো বুঝে না। মানুষে কিন্তু একটা জিনিসই বুঝে যে আমি সুন্দর ভালোভাবে থাকতে চাই, সুশাসন চাই, আইনের শাসন, এবং একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ চাই। এটা কোন সিস্টেমে আপনি আমাকে দিবেন সেটা আপনারা ঠিক করেন, কিন্তু আমার দরকার হলো এটা। এমনকি স্বাধীনতা সংগ্রামে যে বাংলাদেশ হয়েছিল, সেটা কিন্তু বৈষম্য থেকে মুক্তি, ন্যায় বিচার ভিত্তিক সমাজ একটা বানানোর জন্যই এই সংগ্রামটা শুরু হয়েছিল। বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, এবং 6 দফার কারণেই আমরা যখন 6 দফা দিয়ে বৈষম্যের মুক্তি করার জন্য বাঙালিরা চেষ্টা করলো, সেটাকে যখন বানচাল করার জন্য পাকিস্তানরা জেনোসাইড শুরু করলো, আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিল, তখন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব যেটা বলেছিলেন যে আমাদের এখন আমার মুক্তির জন্য এখন আমাদের স্বাধীনতা দরকার, সেটাকে কার্যকর করা হলো। কিন্তু স্বাধীনতার যুদ্ধটা হয়েছে বেসিক্যালি বৈষম্যের মুক্তির জন্য, সেই জন্য এটাকে বলা হয় মুক্তিযুদ্ধ। আমাদের স্বাধীনতা যুদ্ধটাকে আমরা যে মুক্তিযুদ্ধ বলি, কারণ মুক্তি করার কথা ছিল বৈষম্য থেকে মুক্তি। সে এই বৈষম্যের থেকে মুক্তির জন্যই মানুষের চায়, এবং সেখানে কিভাবে তারা পেলো, কিসে হলো, সেটা মানুষের জন্য বড় কনসার্ন নয়। কাজেই আমরা ভারত বিরোধিতা করলে আমরা দেশপ্রেমিক, সেটা নয়। মানুষ, সাধারণ মানুষ ভালোভাবে থাকতে চায়, খেয়ে পরে বাঁচতে চায়, সুন্দর একটা ভবিষ্যৎ চায়। এটা যে সিস্টেমে আপনি দিতে পারবেন, যেভাবে যে যার সঙ্গে ভালো সম্পর্ক করে দিতে পারবেন, মানুষ এটাই সুখী, এটাতেই মানুষের সন্তুষ্ট থাকে। এবং পৃথিবীর অনেক দেশ, যেমন আমি একটা দেশের কথা, ভারতের পাশে ভুটান। ভুটান অত্যন্ত সুখী সমৃদ্ধি একটি সমাজ, এবং এটা সুখের ইন্ডেক্সে তারা নাকি ফার্স্ট হয় সবসময় প্রায়, এবং সবকিছুই তারা ফার্স্ট হয়। তাদের কিন্তু ওই সমস্ত পররাষ্ট্রনীতি এবং তাদের ডিফেন্স, এটা কিন্তু ইন্ডিয়া দেখাশোনা করে, কিন্তু ইন্ডিয়া তাদের ইন্টারনাল ব্যাপারে তেমন ভাবে ডাইরেক্টলি কোনো হস্তক্ষেপ করে না, আমরা দেখিনি। তারা বাইরে আমাদের সঙ্গে অনেক জায়গায় মিশেছে, তারা স্বাধীনভাবে বাংলাদেশে আসছে, সব জায়গায় যাচ্ছে, সবকিছু করছে। কাজে এগুলো হলো যে আমি ভালো থাকতে চাই, তার জন্য যার কাছে যেভাবে আমি থাকলে দেশের জনগণ ভালো থাকবে, এটাই আমি দেশপ্রেমিকতা মনে করি। আমি একেবারে একেবারে যেটা ইসলামিক জোশ, এটা যে জোশে একেবারে লাভ দিয়ে আমি দখল করে ফেললাম ভারত, মুসলমানদের জন্য কান্দাকাটি করছে, আমরা বাংলাদেশে বসে। আমি একটা কথা সবাইকে জিজ্ঞাসা করতে চাই, ইন্ডিয়া কিন্তু প্রচুর মুসলিম আছে, আমাদের সংখ্যার চেয়ে তাদের সংখ্যা বেশি, টোটাল সংখ্যা। সেই মুসলিমরা কি আমাদের থেকে সাহায্য চেয়েছে? তারা কি আমাদের কাছে আসে, পাকিস্তানের কাছে যায়? তারা তো যায় তাদের নিজের দলের দেশের রাজনীতিবিদদের কাছে, তারা যায় হয়তো বিজেপির অসন্তুষ্ট হলে তারা কংগ্রেসের কাছে যাবে, অন্য দলের কাছে যাবে। তারা তো বাংলাদেশের, এবং তারা কিন্তু যখন প্রশ্ন আসে ইন্ডিয়ার ব্যাপারে, যখন প্রশ্ন আসে ইন্ডিয়ার সম্মানের ব্যাপারে, তাদের নিরাপত্তার ব্যাপারে, তখন কিন্তু মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে ইন্ডিয়ান হয়ে যায়, এবং তারা ইন্ডিয়ানদের জন্য ফাইট করে। সেখানে মুসলমান জোশ কাজ করে না। কাজে এটা বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষ বসবাস করে সুখে শান্তিতে নিরাপত্তায় থাকবে, এবং ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর সুখী একটা পরিবেশ তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাবে। এটাই মানুষের প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণে যেভাবে যেটা করা সম্ভব সেভাবেই করতে হয়। জেদ করা অনেক সহজ, এবং জেদ করে আমি কি পাবো সেটা না বুঝে জেদ করা আরো সহজ। এবং আমার মনের জন্য আমরা অনেক সময় অনেক কিছু করছি যেটাতে জনগণের প্রত্যাশাটা সম্পর্কে আমরা পরিষ্কারভাবে ধারণা করতে পারছি না। এবং এই যে
একটা যারা কি বলেন বলবো, দ্বিতীয় স্বাধীনতার কথা, দেখেন 2024-এর জুলাই আগস্টের পর এটা তো খুব পরিষ্কার ভাবে বোঝা গেছে যে একটা বিরাট পক্ষ সার্বভৌমত্বের বলছেন যে সার্বভৌমত্ব চর্চিত হচ্ছিল না এই ভারতের নিয়ন্ত্রণের কারণে। তারা একটা ভারতের নিয়ন্ত্রণ মুক্ত পরিবেশ চান বাংলাদেশে এবং ভারতের দাদাগিরি বন্ধ চান। তারা চান যে মানে মানে ভারতের সঙ্গে সম্পর্কের দরকার নাই, বরং একটা যুদ্ধংদেহী মনোভাব চান ভারতের সঙ্গে। সেটাও তো জনগণের একটা বিরাট অংশের মধ্যে চাওয়া আছে, সেটা 2024-এর জুলাই আগস্ট থেকে খুব বেশি মাত্রায় পরিষ্কার। সে বিষয়ে কি মানে সেই আকাঙ্ক্ষাটার বিষয়ে কি বলবেন? মানে এই যে অনেকেই মনে করছেন যে ভারতের এক রকমের মানে অঙ্গরাজ্য বানানো হয়েছে পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরিতে, এই ন্যারেটিভ গুলো তো খুব পরিষ্কার ভাবে আলোচিত হচ্ছে, যে কারণে দ্বিতীয় স্বাধীনতার প্রশ্ন আসছে যে মানে এবারের স্বাধীনতা আসলে ভারতের আধিপত্য থেকে মুক্তির স্বাধীনতা। সেটার সাথে একটু যুক্ত করতে চাই, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই যে বাংলাদেশে উগ্রবাদের বিকাশ, জঙ্গিবাদের বিকাশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রেরও উদ্বেগ আছে, শুরুর প্রশ্নেই বলছিলেন, শুধু ভারত না। সম্প্রতি আমরা যাদের একটা খুব বাংলাদেশে বড় ধরনের প্রকাশ্য বিচরণ দেখছি সেটা মার্কিন যুক্তরাষ্ট্র। এবং আমরা সম্প্রতি শুনলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরেলেন, তিনি এসে যেমন দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করলেন, তিনি আমরা শুনলাম আওয়ামী লীগেরও কোনো কোনো নেতার সঙ্গে সাক্ষাৎ করলেন, কারণ তার দুদিনের আসলে কোনো সফরসূচি জানা যাচ্ছিল না। এমনকি আমরা শুনলাম জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে আপনার সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব কি বুঝতে পারছেন? আর ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশের মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা, সেটা খুব স্পষ্ট হয়ে উঠছে কিনা এখন? এখানে আমি বলছি যে এখানে একটা অদ্ভুত একটা মানসিকতা কাজ করছে। মানুষের যে এত অন্ধ হতে পারে আমি ধারণা করতে পারিনি। আপনি ভারতের আধিপত্য থেকে মুক্তি যেতে চাচ্ছেন কি নিজের থেকেই নিজেরাই আছেন, না আপনার পিছনে কেউ আছে? প্রশ্ন হলো যে ওনারা যেটা বলতে চাচ্ছে সেটা হলো পাকিস্তান থাকলেই ভালো ছিলাম। তাহলে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য ওরা পাকিস্তানি আধিপত্যবাদের সঙ্গে জোট করতে চাচ্ছেন এবং সেইভাবেই কথাবার্তাগুলো বলছেন। বা তাদের যে একটা চ্যানেল আগের থেকেই ছিল, পাকিস্তানের সঙ্গে আরসিডি ছিল, আমরা যখন ছোট ছিলাম, টার্কিশ ছিল, ইরানও বোধ আরসিডি, হ্যাঁ, রিজনাল কোঅপারেশন পার্টি, এর মধ্যে এই ইরানও বোধহয় ছিল। তো ওই লাইনে তারা কি ওটাকেই স্বাধীনতা মনে করছেন? তারা বলতে চাচ্ছেন যে 71-এর আগে আমরা যেভাবে ছিলাম ওটি আমরা বেশি স্বাধীন ছিলাম। এটা তো বাংলাদেশের মানুষ আমার মনে হয় না যেটা কখনো স্বীকার করবে। ওনারা যদি বলতেন যে আমি বাংলাদেশের মানুষ হিসেবেই থাকবো, আমি পাকিস্তানেরও না, আমি আল কায়দারও না, অন্য কোনো জঙ্গি গোষ্ঠীরও সমর্থক আমরা চাই না, আমরা বাংলাদেশের মানুষ হিসেবেই স্বাধীন থাকবো, মানে এইটার তারা তো সেটা বলছেন না। এখন তো তারা যেটা করতে চাচ্ছেন সেটা হলো শেখ হাসিনাকে সরাতে হবে। সেইটার জন্য আমরা করেছি, জামাত বললো যে সেখানে তারা সব রকম সর্বাত্মক সহযোগিতা করছে। আবার সমন্বয়করা বললো ওনারা আর্মস অ্যামুনিশন নিয়ে রেডি ছিলেন, ওনারা নাশকতা করেছেন, ওনারা হত্যা করেছেন, মানুষ হত্যা করেছেন, ওনারা পুলিশ হত্যা করেছেন। এবং আমাদের আমাদের সাখাওয়াত সাহেব বললেন, সাখাওয়াত সাহেব উনি বললেন যে 7.62 দিয়ে কিছু লোক যারা পুলিশ নয় তারা লোক মানুষ হত্যা করেছে এবং তাকে সরিয়ে দেওয়া হলো এবং সেই লোকগুলি কে তার ইনকোয়ারি পর্যন্ত হলো না। আমরা সেই 20 বছর আগে কি হয়েছে তার ইনকোয়ারি করছি, কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত যে যারা ছাত্রদেরকে হত্যা করছে দেখেছে মানুষ, স্নাইপার দিয়ে হত্যা করা হচ্ছে, সেই হত্যাকারীগুলো তো আসল হত্যাকারী এবং সেই হত্যাকারীগুলো পুলিশের নয়, তো কাদের? তারা যদি সত্যিকার অর্থে তৎকালীন সময় যারা ছিলেন তারা তো মোটামুটি অন্ততপক্ষে ভারতের পক্ষে ছিলেন না। তারা কিছুটা বোঝা যাচ্ছিল যে মানে পাকিস্তান মনোভাব, যেটা আমাদের আগেই ভালো ছিলাম, এই 71-এর স্বাধীনতাটাই খারাপ হয়েছে, সে 47-এর স্বাধীনতাই ভালো ছিল ইত্যাদি বলছেন। কাজে সেই সময় ওনারা কে গুলি করলো সেই কথাটা তো বের করা দরকার ছিল বিচারের জন্য, যে আসলে হত্যাকারী কে, আমরা দেখেছি এই হত্যাকারী এবং সে হলো এই। সেটা তো তাদেরকে তো বলা হয়নি যে তারা ভারতীয় বা তারা কে কোথাকার থেকে আসছে বা বাংলাদেশ। সেগুলো থেকে প্রশ্ন অনেক কিছু আসে যে এটা আধিপত্য থেকে মুক্তি আমরা সবাই চাইতে পারি, সেটা এক ধরনের একটা কথা যে আমরা সত্যিকারের স্বাধীনতা চাই। সত্যিকারের স্বাধীনতা বলতে কি স্বাধীনতা, এটা সম্পর্কে অনেক ডিবেট থাকতে পারে। তবে আমরা স্বাধীনতার মানে যে আবার পূর্বতন পাকিস্তান আমলের শাসন ব্যবস্থা চাই, এটা কিন্তু কোনো ধরনের কোনো আধিপত্যবাদের থেকে মুক্তি হলো না। এটা আরেকটা আধিপত্যবাদ থেকে আরেকটা বড় অন্য ধরনের আধিপত্যবাদে গেলাম। এই আধিপত্যবাদের যদি ধরেই নিই আধিপত্যবাদ, তবে এখানে খেয়ে পরে বাঁচার একটা সুযোগ ছিল। বাইরে বড় দেশ, তাদের অনেক রিসোর্স আছে, তাদের এখানে গিয়ে আমরা অনেক সুযোগ সুবিধা পেতে পারি, তাদের থেকে আমরা অনেক মানে কোনোভাবে লাভবান হতে পারি, চাকরি বাকরি সুযোগ সুবিধা পেতে পারি, ব্যবসা বাণিজ্য পেতে। আর ওইখানে অনেক দূরে একটা দেশ,
তাদের কিছু নাই, তারা বাইরে থেকে মানুষের থেকে ধরতে গেলে কিছুটা হলেও ভিক্ষা করে চলছে এখন পর্যন্ত ওদের ইকোনমি, সেখানে তাদের সঙ্গে আমি কি সুযোগ সুবিধা পাবো তো এই আধিপত্যবাদে গেলে আমি জানি না। আর যেটা তুমি আরেকটা বলে সেটা হলো সবচেয়ে বড় কথা, এটা শেখ হাসিনাকে পতনের পরে যে জিনিসটাই অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে খারাপ করেছেন সেটা হলো দেশকে বিভক্ত করেছেন। এবং বিভক্তের একটা ফর্মুলা ছিল যে যারা শেখ হাসিনার কাছে কোনো না কোনোভাবে শাস্তিপ্রাপ্ত হয়েছেন বা নির্যাতিত হয়েছেন বা যে কোনোভাবে শেখ হাসিনাকে পছন্দ করেন না, তারা হলো দেশপ্রেমিক। এবং যারা কোনোভাবে শেখ হাসিনার কাছে কোনো ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন বা তাকে তার আশীর্বাদ পেয়েছেন বা তার সম্পর্কে ভালো কথা সরকার থেকে বলেছে, তারা হলো দোসর। তারা যে দলই করুক, যেভাবে থাকুক। তো এই একটা ক্যাটাগরিতে গিয়ে সমস্ত মিলিটেন্টসরা যারা শেখ হাসিনার সময় ধরা পড়েছিলেন, অনেকের জেলে ছিলেন, অনেকের বিচার হচ্ছিল, অনেকের অনেক কিছু, এইরকম বড় বড় যেগুলো সন্ত্রাসী সংগঠন সব দেশপ্রেমিক হিসাবে ছাড়া পেয়ে গেল এবং তারা দেশপ্রেমিক হিসাবে সরকারের সমস্ত মদত পাওয়া শুরু করলো। সেই প্রেক্ষিতে দেশে একটা মৌলবাদের উত্থান হওয়া শুরু হলো এবং সেটা এখন ব্যাপক আকার ধারণ করেছে। 10ই আগস্ট এটা বলেছে আমাদের জাতিসংঘের একটা পলিটিক্যাল অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিম, তাহলে 38তম মিটিংয়ে 10ই আগস্ট এটা ডিক্লেয়ার দিয়েছে। তারা বলেছে যে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, বাংলাদেশের ছোট ও বিচ্ছিন্ন সেলের মাধ্যমে তাদের নেটওয়ার্ক ও আস্তানা তৈরির চেষ্টা করছে। এই প্রতিবেদনে দক্ষিণ এশিয়া সাংগঠনিক ক্রমবর্ধমান তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। কাজে এটা এখন একটা সত্যিকার উদ্বেগের জায়গা হচ্ছে। আল কায়দা এখানে নেটওয়ার্ক বিস্তার করছে এবং তারা এইটার ব্যাপারে, আমেরিকানরা এইটার ব্যাপারে অরিড এখন, এবং ইন্ডিয়ানরা ভীষণভাবে অরিড। এবং এইখানে এই জিনিসটাকে ঠেকানোর জন্য শেখ হাসিনা যে কঠোর ব্যবস্থাগুলো নিয়েছিলেন, এখন অনেকেই বলছেন যে ওগুলোই জাস্টিফাইড ছিল, যদিও আমরা তখন সমালোচনা করেছিলাম যে অনেক ক্ষেত্রেই খুব বাড়াবাড়ি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এখন আমরা বুঝতে পারছি যে ওই ধরনের সংগঠনকে হয়তো ঠেকানোর জন্য খুব ওই একটু কঠিন মানে রূঢ়তা বা একেবারেই খুব কঠিন শাস্তি বা এরকম ব্যবস্থা ছাড়া বা অ্যাকশন ছাড়া এগুলোকে ঠেকানো হয়তো সম্ভব হতো না। এটা আমার কথা না, এখন আমি রিক্সাওয়ালা বলে আমি বলছিলাম যে শেখ হাসিনা তো অনেক অত্যাচার করছে, জঙ্গির নামে অনেক লোককে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলতে, এটা করতো। কিন্তু স্যার এটা না করলে তো দেশে এই অবস্থা এখন হয়েছে সেরকম হতো। এখন আমরা হাঁটতে পারি না, চলতে পারি না, খাইতে পারি না, সামনে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, যেখানে সেখানে যা ইচ্ছা তা হচ্ছে, আমাদের ধরে পিড়াই মেরে ফেলতেছে। তো এখন এই সমস্ত প্রশ্ন আসছে, ফলে এখন এইটা নিয়ে আমার ধারণা শুধু আমেরিকা নয়, শুধু ভারত নয়, ইউরোপ আমেরিকা সবাই কিন্তু এটা নিয়ে ওরিড। আমি কয়েকটা জিনিস এখানে বলি। এই 2026 সালে জুলাই মাসে প্রকাশিত হেনরি ইন্ডেক্সে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান 97তম স্থানে নেমে গেছে। বাংলাদেশ এখন একটা, এবং কানাডা কয়েকদিন আগে হচ্ছে বাংলাদেশে আসার ব্যাপারে তাদের সিটিজেনকে ওয়ার্ন করেছে না আসার জন্য। তা ফলে বাংলাদেশ একটা ডেঞ্জারাস প্লেস, বাংলাদেশি মানুষ ডেঞ্জার টু দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, এরকম ভাবে চিহ্নিত হচ্ছি আমরা। আমাদের ইমেজ সংকটটাই কিন্তু সামনের দিকে বড় ধরনের একটা সমস্যার সৃষ্টি করছে বাংলাদেশ। আমরা বিভিন্ন জায়গায় চাকরি করতে যাই, বিভিন্ন জায়গায় আমাদের প্রবাসী অনেক আয় আছে, সব জায়গায় কিন্তু এটার এফেক্ট করবে এবং বিভিন্নভাবে আমাদের দেশের এইটা ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে কিন্তু এখন সবচেয়ে বড় যেটা সমস্যা সামনাসামনি আমি দেখছি সরকারের, সেটা হলো অর্থনৈতিক সমস্যা। আমি বাজেট ডিক্লেয়ার সঙ্গেই বলছিলাম যে রাজস্ব আয় যে টার্গেট দেওয়া সেটা হবে না, এবং আমি বলেছিলাম আমার হিসাবে মিনিমাম 2,29,000 কোটি টাকা শুধু এই সরকার পরিচালনার জন্য ঋণ করতে হবে, এবং উন্নয়নের জন্য তো আরো এরকম, আর তারা বাজেটই রেখেছে প্রায় 2,36,000 কোটি টাকা আনতে হবে শুধু বিদেশি এবং দেশি ঋণ। এখন এই ঋণটা তারা এখানকার ব্যাংক থেকে নিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে নিচ্ছে এবং টাকা ছাপিয়ে করছে। এটা কিন্তু এখন যেটা নিয়েছে 800 কোটি টাকা পার মান্থ, কত আমাদের আমির খসরু মাহমুদ বললেন, এটা বছরে গিয়ে দাঁড়ালো প্রায় 2,40,000 না কত 88,000 কোটি টাকা। মানে আমার হিসাব কিন্তু আছে, এবং সেই হিসাবে তারা কিন্তু এখনো ব্যাংকের থেকে লোন নিয়ে সরকারের নির্বাহী খরচ বেতন দিচ্ছেন, পুলিশ তাদের আশেপাশে যারা চাকরি করছেন, মন্ত্রণালয়ের মন্ত্রী যন্ত্রী সবাই চাকরি বাকরি সব কিন্তু ব্যাংকের থেকে লোন নিয়ে দেওয়া হচ্ছে। এই লোনটা কিন্তু দিচ্ছে যে ব্যাংকগুলো খুব সাফিসিয়েন্টলি টাকা পয়সা তাদের নাই, যে কোনো সময় এগুলো টাকা দিতে পারবে না, টাকা ছাপিয়ে নেওয়া হচ্ছে। এগুলো সবই কিন্তু ডিজাস্টার। এবং আপনি পরে যে প্রোগ্রাম সরকার যে প্রোগ্রাম করছেন, যেটা বাজেটে যেগুলো প্রোগ্রাম দিয়েছেন, সেখানে তো তারা বাজেটই দেখেছেন 2,38,000 কত কোটি টাকা তাদেরকে আবার লোন করতে হবে, দেশি এবং বিদেশি লোন। বিদেশি কোনো দেশ এখন পর্যন্ত কোনো লোন দেওয়ার ব্যাপারে কোনো কমিটমেন্ট করে নেই। আর দেশির থেকে কোথায় থেকে আর নিবেন? সরকার পরিচালনায় তো ব্যাংক সব খালি করে ফেলছে।
আপনি আপনি ডেভেলপমেন্ট আরজিও বাজেট কোড করবেন কি কিভাবে? বার্তা দিতে এসেছিলেন ঢাকায় আপনার মনে হুম। হয়? এমন একটা সময়ে যখন বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাট বাণিজ্য চুক্তি হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এরকম মানে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘনিষ্ঠ দূত কেন এসেছিলেন? আপনার সঙ্গে সাক্ষাৎ হলো কিনা? আপনাদের সঙ্গে এর আগে কমনওয়েলথ মহাসচিব সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ সাক্ষাৎ করেছেন। আপনারা কি ইঙ্গিত পাচ্ছেন? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের না, দেশ একটা কিংবা যেই সেনাবাহিনী আপনার সঙ্গে আলাপ করে আসলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কাজ শুরু করেছিল ৫ই আগস্টে, যখন তারা ওই উদ্যোগ নিয়েছিল তখনও আপনি ছিলেন। মানে জাতীয় পার্টি কি ইঙ্গিত পাচ্ছে, আর কি ইঙ্গিতের ভিত্তিতে আপনার মনে হয় শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে আসার ঘোষণা দিয়েছে? এটা একটা পরিষ্কার কথা। তারা সবাই বুঝতে পেরেছে দেশ থাকলে না আমরা এর সঙ্গে ব্যবসা বাণিজ্য করব। দেশ থাকলে না এখানে আমরা কিছু একটা ইনভেস্টমেন্ট করতে পারবো, এর থেকে কিছু লাভ করতে পারবো, আমাদের কিছু স্বার্থ এখান থেকে উদ্ধার হবে। এখন পর্যন্ত তারা যেটা বুঝতে পেরেছে যে মানুষের রাজনৈতিক স্থিতিশীলতা খুব দরকারি ছিল। যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হয়নি, বরং আরো দেশ খারাপের থেকে খারাপের দিকে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে যে পর্যায়ে নিয়ে গেছিলেন, এই সরকার এসে সেই একই লাইনে চলছেন এবং এর থেকে আবার নিচের দিকে চলে যাচ্ছেন। এখন পর্যন্ত বাউন্স ব্যাকের কোনো অবস্থা দেখা যাচ্ছে না, এবং তার একটাই কারণ, তারা বুঝতে পেরেছেন যে দেশের অর্ধেকের বেশি মানুষকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ করে রেখে এবং তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া হবে এই ধরনের কর্মকাণ্ড এবং এই ধরনের ঘোষণা দিয়ে এবং কর্মকাণ্ড পরিচালনা করে কোনো দেশে কোনো স্থিতিশীলতা বাংলাদেশে অন্তর্পক্ষে আসা সম্ভব না, কোনো দেশেই আসা সম্ভব না। স্থিতিশীলতা ছাড়া স্থিতিশীলতা ছাড়া বা রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া এই যে সামনে বিশাল সমস্যা, গ্যাসের সমস্যা, এটা আমি সুযোগ পেলে বলতাম। আমি এই সেক্টরে 10 বছর কাজ করেছি। আমার মতো এক্সপার্ট আমার মনে হয় এখন যারা আছেন তাদের মধ্যে অনেকেই এটা পারবেন না, আমার হচ্ছে ডিটেল তারা জানতে পারেন না। আমি এনার্জি সেক্টর নিয়ে কাজ করছি। আই ওয়াজ ওয়ান অফ দ্য কি ম্যান অফ এনার্জি সেক্টর ইন বাংলাদেশ। তো আমি জানি গ্যাসের সমস্যা অত্যন্ত জটিল সমস্যা, এটা সহসা সমাধান হবে না। তো এই একমাত্র রাজনৈতিক স্থিতিশীলতা এবং সকলের মধ্যে ঐক্য ছাড়া, জাতীয় ঐক্য ছাড়া বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো কোনো সম্ভাবনা নাই। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য যেটা বললাম, পরে বললাম, জাতীয় ঐক্য দরকার। সবাইকে নিয়ে বসে দেশ পরিচালনা করতে হবে। বিশাল সমস্যার সামনে দেশ একেবারে গোল্লায় যাওয়ার অবস্থা হয়েছে, ধ্বংস হয়ে যাওয়ার পর্যায়ে গেছে। দেশকে ফেইল্ড স্টেট হতে পারে, দেশ দুর্ভিক্ষ হতে পারে, সামনে সারের দাম বেড়ে যাচ্ছে, এখনো সার কেনা হয়নি গভর্নমেন্টের। সারের কিন্তু দরকার সার ছাড়া আমাদের এগ্রিকালচার সেক্টরে ধস নেমে যাবে, এবং এগ্রিকালচার প্রোডাকশন আমাদের একটা বড় সম্পদ। এটা ছাড়া আর আমাদের প্র্যাকটিক্যালি তেমন কোনো সম্পদের উপর আমরা আমরা ব্যাংক করতে পারি না, আমরা ডিপেন্ড করতে পারি না, সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধ্বংস থেকে বাঁচাতে গেলে আমেরিকা বুঝতে পারছে, ইন্ডিয়া বুঝতে পারছে, আগের থেকে ইন্ডিয়া বলছিল, চায়নাও এখন বুঝতে পারছে যে রাজনৈতিক স্থিতিশীলতার দরকার, তার জন্য ইনক্লুসিভ রাজনীতি দরকার, তার জন্য সমঝোতা দরকার, ঐক্য দরকার। ঐক্য ছাড়া সারা দেশের লোক একসাথে হয়ে একসাথে এটার মোকাবেলা করা ছাড়া এই সামনের সমস্যার মোকাবেলা সম্ভব হবে না। আর সম্ভব যদি না হয়, কনসিকুয়েন্স উইল বি ভেরি গ্রেভ ফর এভরিবডি অফ দ্য, সেটা কিন্তু সবাই বুঝতে পেরেছে। একটা হলো এটা এটা একটা ফেইল্ড স্টেট হবে, এবং কি বলে ইসলামিক স্টেট বা আল কায়দা টাইপের কোনো গ্রুপ এটাকে বিভিন্ন জায়গায় কন্ট্রোল করবে, এবং সারা পৃথিবীর জন্য এটা একটা সিকিউরিটি থ্রেট হবে, এবং ইন্ডিয়ার জন্য ইমিডিয়েট থ্রেট হবে। ফলে এগুলো সবাই বুঝে, এবং চায়না বুঝেছে। চায়না অ্যাম্বাসেডার ওই আমাদের সার্জিও গোর চলে যাওয়ার একদিন পরে, পরের দিনই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, আপনি কি হলে বাংলাদেশে ভালো হয়? উনি বলেছেন যে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য প্রয়োজন, আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, তার জন্য একটা জাতীয় ঐক্য প্রয়োজন। তার মানে ইনক্লুসিভ রাজনীতির কথা এখন বিশ্বের সকল শ্রেণীর সকল বড় বড় দেশগুলি বলছেন। তারা বাংলাদেশকে নয়, তাদের নিজেদের স্বার্থের কথা চিন্তা করি, বাংলাদেশ তো বটেই, তারা মনে করছেন যে সামনের দিকে আওয়ামী লীগকে আনতে হবে এবং সকলে মিলে দেশটাকে পরিচালনা করার জন্য একটা রাজনৈতিক রিকনসিলিয়েশন করতে হবে। এবং সেটা যদি না করা যায়, এটাকে যদি আরো ওই দিকে ঠেলে নিয়ে যাওয়া যায়, যত নিয়ে যাওয়া হবে তত জিনিসটা খারাপের থেকে আরো খারাপের দিকে যাবে। তখন হয়তো বৃহৎ শক্তিগুলি তাদের যেটা তারা করতে পারে সেইভাবে করে এই স্থিতিশীলতা আনার চেষ্টা করবে। এবং স্থিতিশীলতার জন্য জাতীয় ঐক্য প্রয়োজন, জাতীয় ঐক্যের জন্য ইনক্লুসিভ রাজনীতি প্রয়োজন, ইনক্লুসিভ রাজনীতির জন্য এই আওয়ামী লীগকে রাজনীতির যে তাকে নিষেধাজ্ঞা সেটা উত্তোলন করে আওয়ামী লীগকে সবাইকে কাজ করতে দিতে হবে, যেটা শেখ হাসিনা বলেছেন। আমি মনে করি খুব রিজনেবল কথা। উনি বলেছেন সবাইকে করতে দেন, বিচার আমি ফেস করব, আমাকে ফাঁসি দিলে দেন,
বিচার করবে, তো উনি তো বিচার, সবাইকে বিচারের আওতায় আনা যায়, বিচার করে আপনি ন্যায় বিচার করে তাকে শাস্তি দেবেন। বিচারের নামে প্রহসন করে শাস্তি দিবেন, এইটা আমরা কেউই চাই না, বিশ্ববাসীও কেউ চাইবে না, বাংলাদেশের সাধারণ জনগণ এটা চাইবে না। দেন ওনারা বিচারের জন্য রাজি আছেন, কিন্তু ওদের দলকে আপনি কাজ করতে দিবেন, সবাইকে তাদের অধিকার দিবেন, তাদের নাগরিক অধিকার, তাদের রাজনৈতিক অধিকার, তাদের মানবাধিকার, এগুলো লঙ্ঘন করা হচ্ছে। এখনো দোষর বলে বাচ্চা ছেলেকে, একটা ছেলেকে পিটিয়ে আপনার মানিকগঞ্জে ফিটিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু গণহত্যা বলা হয়। ফ্যাসিজম কাকে বলে? এই ফ্যাসিজম তো শেখ হাসিনাকে যে জন্য বলা হয়েছিল, এক কর্তৃত্ববাদী সরকার, সরকারি দল, সরকার, রাষ্ট্র সব এক হয়ে যাবে এবং রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান একজনের কাছে কন্ট্রোলে থাকবে এবং সে ভিন্ন মতাবলম্বীদেরকে দমন করবে। শেখ হাসিনা করেছে, তারপরে ইউনূস সাহেব করেছে, এখনকার সরকারও এখন পর্যন্ত এইটাই করে যাচ্ছে। তাদের ভিন্ন মতাবলম্বীদের যাকে মনে করছেন তাদের মতের বিরুদ্ধে সরকারের সমালোচনা মানে রাষ্ট্রদ্রোহিতা নয়, সরকারের সমালোচনা প্রত্যেকটা নাগরিকের অধিকার। আমি নাগরিক, আমার একটা অধিকার, সরকার আমি সরকার বানিয়েছি, আমি সরকারকে। সমালোচনাও তো দরকার হচ্ছে না, ধানমন্ডি 32 নম্বরের আশপাশে গেলেও পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া যাচ্ছে। একদম শেষ প্রশ্ন, সংক্ষেপে না, এটাই আমি বলছি, এটা কি বলা হয় ফ্যাসিজম? ফ্যাসিস্ট একটা পার্টিতে বলা হতো, ফ্যাসিস্ট পার্টিতে এইসবই করতো এবং এখনো এটা চলছে। এই জন্য বলছি ফ্যাসিজম আপনি বন্ধ করতে পারেননি, ফ্যাসিজম এখন পর্যন্ত চলছে, এটাকে আমরা চাই বন্ধ করতে। এনারা যদি নিজেরা বন্ধ না করে, আমি মনে করি ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদের স্বার্থে এটাকে বন্ধ করাচ্ছে। তাদের স্বার্থ হলো যে এখানে স্থিতিশীলতা দরকার, না হলে এটা সারা পৃথিবীর জন্য একটা সিকিউরিটি থ্রেট হয়ে যেতে পারে এবং ইন্ডিয়ার জন্য ইমিডিয়েট থ্রেট হতে পারে। কাজেই ইন্ডিয়াও এবং আমেরিকা এবং যতটুকু আমি জানি চায়না, এরা সবাই এখন চাচ্ছে যে এখানে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক, ইনক্লুসিভ রাজনীতি হোক, নির্বাচনের কথা বলছি না, আসার পরে সবাই মিলেমিশে দেশটা পরিচালনা করে স্থিতিশীলতা হলে তখন আমরা এখানে ইনভেস্ট করবো। তখন এই যে এত বেকার সমস্যা, এগুলো তো বলতেই পারলাম না। বাংলাদেশের বেকার সমস্যা একটা শুধু এই 24-এর আন্দোলনের পরে 6 মাস পরে সিপিডি জরিপে দেখা গেছে 81 লক্ষ লোক বেকার হয়েছে। 81 লক্ষ না, হ্যাঁ 21 লক্ষ লোক বেকার হয়েছে। তার মধ্যে ওই 80% মতো মহিলারা বেকার হয়েছে এবং বেকার সমস্যা প্রতিদিন বাড়ছে, ইন্ডাস্ট্রি প্রতিদিন বন্ধ হচ্ছে এবং এই বেকারদের মির্জা ফখরুল ইসলাম সাহেব কয়েকদিন আগে বলেছেন সরকারি হিসাব মধ্যে প্রায় 4 কোটি কার্যসক্ষম শিক্ষিত যুবক বেকার এবং এটার সংখ্যা বাড়ছে। এই যে বেকার বাড়ছে, জিনিসপত্র এইটার থেকে সারা পৃথিবীর মানুষের একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে, যেটা একটা বিস্ফোরক সৃষ্টি হচ্ছে, এটা যে কোনো সময় যে কোনো দিকে ছড়িয়ে পড়তে পারে। কাজেই এটাকে নিবৃত্ত করতে হলে আবার বলছি আমি, এবং এটাকে মানতেই হবে যে আমাদের দেশে না স্থিতিশীলতা প্রয়োজন, তার জন্য আমাদের ঐক্যের প্রয়োজন, আমাদের সমস্ত ইনক্লুসিভ রাজনীতির প্রয়োজন। এবং আওয়ামী লীগের আমি কোনো দোষরও ছিলাম না, যেটা আমি বলছি যে আমি নির্বাচন 2014 আমি কিন্তু করিনি, সেটা আওয়ামী লীগের দোষর বা ইন্ডিয়ার দালাল হিসেবে আমাদের যাদেরকে বলেন তাদেরকে আমি পরিষ্কার বলে দিতে চাই, আমি কিন্তু ওইভাবে করিনি, আমি দেশের স্বার্থে বলছি। এবং আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়ে তাদেরকে নির্বাচন রাজনীতি করতে দিতে হবে। শেষ প্রশ্ন, আন্তর্জাতিক হাওয়া বদল টের পাচ্ছেন? সেই আন্তর্জাতিক সম্প্রদায়ের এক রকমের মনোভাবের বদলটা কথা আপনি বারবার বলছেন, সেটা কি মানে খুবই মানে বড়ভাবে টের পাওয়া যাচ্ছে? সেটাই কারণ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার? না, ওটার কারণ শেখ হাসিনার ঘোষণা উনি কেন দিয়েছেন সেটা উনি বলতে পারবেন। তবে আমি ওনার জায়গায় হলে মনে করতাম যে উনি যেটা করেছেন সেটাই করতাম। কারণ আমার ভাইকে আমি দেখেছি, ওনাকে বলা হয়েছিল যে আপনার এখন তো আপনি চর ছেড়ে দিলে আপনাকে মেরে ফেলবে, এটা করবে সেটা করবে, ওনার মারার নাকি চেষ্টা হয়েছিল, আমরা বিভিন্ন লেভেল থেকে শুনেছিলাম। উনি কিন্তু বলেছেন না, আমি দেশ থেকে কোথাও যাবো না, আমি পালিয়ে যাবো না। পরে বলা হয়েছিল এবং আমি বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ নিয়েছিলাম ওনার কথা, উনি যখন জেলে, যে আপনি নির্বাচন করবেন কিনা, নির্বাচন না করাই ভালো, করলে তো আপনাকে একেবারে সাংঘাতিক অবস্থা করে দেবে, মানে আপনি কোনো ভোটই পাবেন না, সব লোক আপনার বিরুদ্ধে। তখন উনি বলেছিলেন আমি নির্বাচন করব, জনগণ আমাকে যে বিচার করবে আমি সেটা রায় পেতে দেবো, এবং উনি নির্বাচনও করেছেন। কাজে আমি মনে করি রাজনীতিবিদ হিসাবে আমি যেটা করতাম, শেখ হাসিনা হয়তো যেটা করতে চাচ্ছেন ওইরকমই কিছু, যে হ্যাঁ আমি আমার দেশে যাব, আমার দেশের মানুষের কাছে আমি বিচার চাইবো, এবং বিচার যদি আমার হয়ে চাঁদের বিচার হয় আমার হবে, এবং আমি আমার যে অর্জন সারা জীবনের, আমার পরিবারের যে অর্জন, আমার দলের যে অবদান, এগুলোকে এইভাবে ধুলায় মিশিয়ে দিবে আর আমি দূর থেকে দেখবো, এটা আমি মানতে পারি না। এটা আমি মনে করি যে ওনার এটার সঙ্গে বিশ্ব জনগণের কি কথা, ইন্ডিয়া সরকারের কি কথা, এগুলো বড় কথা নয়। এটা একটা রাজনীতিবিদ হিসাবে তার একটা সারা জীবনের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা চিন্তা করে হয়তো উনি মনে করবেন যে আমার গৌরবোজ্জ্বল ভূমিকা, আমি এটা কেন আমি এইভাবে নষ্ট করে দেবো, আমি সামনে দাঁড়াবো, আমি জীবন দিয়ে দেবো দরকার হলে। উনি বলেছেন তো যে আমাকে গুলি করে মারলে মারবে, আমাকে ফাঁসি দিলে দিবে, আই ডোন্ট মাইন্ড।
কাজে এটাকে আমি, এই স্পিরিটটাকে আমি মন ধারণ করি, এবং আমি মনে করি যে রাজনীতিবিদ হিসেবে আমি হলো এটাই করতাম। এবং উনি ফিরবেন ডিসেম্বরের মধ্যেই? আমার তো মনে হয় যে ওনাকে একেবারে জোর করে কেউ আটকে না রাখলে উনি ফিরবেনই। কেউ পারমিশন জন্য উনি পাত্তা দিবেন আমি মনে করি না। আর এটাও আমি একটা জিনিস, সেটা সাধারণ যারা ওনার বিরুদ্ধে কথা বলেন তারা কি বলেন জানি না। আমি আজকেও সকালে একজন কমন লোকের সঙ্গে কথা বললাম, আমি আশ্চর্য হয়ে গেছি। মানে এরা বলছে স্যার সবাই আমরা বসে আছি, শেখ হাসিনা কখন আসে। আমি তো তাহলে গিয়ে গেলাম, শেখ হাসিনা আসলে তোমরা কি হবে? বলে না স্যার, উনি আসলে একটা কিছু হবে, এইভাবে আমরা থাকতে পারছি না। মানে মানুষের যে চেঞ্জ হয়ে গেছে, কনফিডেন্সটা এত তাড়াতাড়ি, মানে এই ওনার ভালো কাজ কিছু করতে হয়নি, ওনার খারাপ কাজই আছে, কিন্তু এর চেয়ে খারাপ কাজ পরবর্তীতে করার ফলে ওনার মধ্যে একটা, মানুষের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে যে ওনার সময় যা ছিলাম তা খেয়ে পরে বেঁচেছিলাম, এখন আমরা ওরকমই চাই, এর চেয়ে খারাপ আর চাই না। এখন তো ব্যবসায়ীরা তো মানে কাঁদছে এখন, মানে আমি কি বলবো, এবং সামনে আরো খারাপ হবে। অবশ্যই এটার শেখ হাসিনা এটার জন্য কিছুটা দায়িত্ব বটেই, তবে শেখ হাসিনা কতগুলো জিনিস করে গেছিলেন। যেমন উনি কিন্তু এই এখন যেটা আমাদের এলএনজি টার্মিনাল যেটা করছে, দুটো ফ্লোটিং টার্মিনাল, ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিক্যাসিফিকেশন ইউনিট, ওটা কিন্তু একটা ল্যান্ড বেস করার জন্য প্ল্যান করেছিলেন উনি। কিন্তু বিদ্যুতের জন্য এই যে পারমাণবিক চুল্লি, তারপরে কতটা সৌর কন্ট্রাক্ট করে গেছিলেন, ওগুলো সব বাতিল করে দেওয়া হয়েছে।